স্যারের কাছে আবারও চলে যাচ্ছি, স্যারের মুখেই শুনবো এস এম সুলতানের কথা। স্যার। আহ, ধন্যবাদ। আমরা মাঝখানে একটা গ্যাপ হতে যারা আহ, দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের একটু তাদের কাছে সরি প্রকাশ করি, কারণ এর মধ্যেই অনেকে ঝমঝম করে সব মেসেজ পাঠাচ্ছেন যে কি হলো কি হলো। যাই হোক, সেটার জন্য আমরা কর্তৃপক্ষ এবং আমিও এটা সরি জানাচ্ছি দর্শকের কাছে। তো যাই হোক, যে পর্যায়ে যাচ্ছিলাম আর কি, একটা মুডে একটা গতিতে চলতে হয়, তো সেই গতিটা থেমে গেলে সেই মুডে ফিরে আসা একটা কঠিন হয়ে যায়। তো যাই হোক, সে সুলতান তাহলে উনি কেন এবং কি আঁকলেন, তার উপাত্ত সংগ্রহ কিভাবে করলেন। উনি পাশ্চাত্যের যে রিয়েলিস্টিক ধারা, একাডেমিক শিক্ষা জানতেন, ওরিয়েন্টাল স্টাইলে যেটা বেঙ্গল স্কুলের সেটাও জানতেন, সবকিছুই উনি অবগত ছিলেন। সেই ক্ষেত্রে উনি নিজের একবারে ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত শৈলী, ব্যক্তিগত ভাবনা থেকেই ওনার ছবি আঁকার পরিসর তৈরি করলেন। এখানে আমি একটা সাদৃশ্যের জায়গাটা উল্লেখ করব, যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কোনো একাডেমিক শিক্ষার সাথে এক পথে চলেননি। দেশ বিদেশ উনি দেখেছেন, ঠিক ওনার মতো করে উপস্থাপন করেছেন। সেটা কোনো শিল্প ধারার সাথে কেউ কেউ মিলালেও প্রকৃত অর্থে যে কোন শৈলী প্রাচ্যের না পাশ্চাত্যের, এর কোনো জায়গা আমরা পাই না। কিন্তু সেই ছবির তৎকালীন সময়ে এই উপমহাদেশে, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে শিল্প চর্চা ধারা, কেউ অ্যাপ্রিসিয়েট করেনি। উনি পাশ্চাত্যে গেলেন, পাশ্চাত্যে তার প্রদর্শনী হলো, সেইখানে তার প্রদর্শনী, সেইখানে যেমন সুখ্যাতি এবং তার ছবির প্রশংসা নানানভাবে ছড়িয়ে পড়তে থাকে, তারপরে ভারতবাসী সেখানে তার গুরুত্বকে অনুধাবন করে। সেই জায়গাটায় সুলতানের সময় যে আবহ চলছিল শিল্পধারা, সেই আবহাওয়ার সাথে উনি থাকেননি। তাহলে কি উনি বুঝতে পেরেছিলেন যে শিল্পী আসলে কোনো ধারার মধ্যে থাকার বিষয় নয়? সেই জায়গায় সুলতানের চিত্রকর্ম যেমন কোনো ধারাবাহিক ধারা, কারোর সাথে সাদৃশ্য আমরা খুঁজে পাবো না। আবার তো সেখানে আমরা যোগসূত্র পাবো না। কিন্তু যোগসূত্র যেটা আছে, সেই বড় যোগসূত্র, সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, যে জীবিত যাপনে আমরা অভ্যস্ত। প্রত্যেকেই সুলতানের ছবি দেখে, ছবির ভাব দেখে একজন সাধারণ মানুষ যে আনন্দ উপভোগ করে, আমাদের এই অঞ্চলে যে মানুষগুলো আমরা এখানে যে পরিবেশে বেড়ে উঠেছি, সেই মানুষগুলো প্রত্যেকেই তার ছবির সামনে গিয়ে দাঁড়িয়েতে ছবি দেখা হয়। তার ছবির গ্রাম, গাছ, ঘরবাড়ি খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে গেছে। আমরা আজকে কি দেখছি? একটা দৃশ্য দেখলে ট্রেনে বাসে চলতে ইউক্যালিপটাস গাছ গ্রামগঞ্জে লাগানো হয়ে গেছে। একটা দৃশ্য আঁকতে গেলে সেই গাছগুলো খুব ডিস্টার্ব করছে, কেন ওই রকম লম্বাটে গাছ আমাদের এই পরিবেশে চায় না। আম গাছ, কাঁঠাল গাছ, এটা যেমন যায়। তারপরে খড়ের ঘরের জায়গায় টিনের ঘর। কিন্তু সুলতান সেই ছবি এঁকেছেন চিরকালের বাংলাদেশ, চিরকালের বাংলা। সেই বাংলার মধ্যে আমরা গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সাধারণত আমরা ছবি, কারো ছবিতে এইভাবে দেখতে পাই না।
আমরা যদি অজন্তার ছবি দেখি, অজন্তাতে ঠিক ওই রকম সামনে থেকে পিছনে পিছনে উপর দিকে চলে গেছে, দিগন্ত রেখা নির্দিষ্ট করা নাই, নির্দিষ্ট বিষয়ের বর্ণনার সাথে নির্দিষ্ট জায়গায় সেই মানুষটা, সেই অবয়বটা, সেই মিথিক চরিত্রটা বড় করে দেখানো হয়েছে। তাহলে কি আমরা অজন্তা চিত্রকলার সাথে তার সাদৃশ্য খুঁজে পাবো? সেখানে পুরোপুরি নয়, সেখানে মিথ কেন্দ্রিক। আর দৃশ্য তো যে ফিগারেটিভ, সেখানে মানুষের অবয়ব বা মিথিক চরিত্রের অবয়ব, সেইখানে গাছপালা থাকলেও এই আমাদের অঞ্চল, আমাদের বাংলাদেশ যেভাবে সুলতানের কাজের সাথে সম্পৃক্ত, সেইভাবে আমরা অন্য শিল্পীদের সাথে আমরা পাইনি। যদি আমরা দেখি পল গগার ছবি দেখি, পল গগা তাহিতি দ্বীপে গেছিলেন, সেখানকার জীবনযাত্রা নিয়ে এঁকেছিলেন। সেই ছবি আর সুলতানের ছবি, সেখানে আমরা পার্থক্য লক্ষ্য করি। তাহিতি দ্বীপের দৃশ্য, মানুষ উঠলেও সুলতানের ছবির দৃশ্যে তারপরে দেখেন সুলতানের যে মানুষ, যে দৃশ্য, সেটা আমাদেরই কথা বলে, বাংলাদেশেরই কথা বলে। অস্ট্রেলিয়া থেকে যে ভদ্রলোক একটু আগে বলছিলেন, আমাদের একজন খুব প্রিয় মানুষ, আহমেদ খান সাহেব, উনি সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন, ভাবগত জায়গাগুলো আলোচনা করছিলেন, স্পর্শ করে গেছে। সুলতানকে নিয়ে গবেষণা ইতিমধ্যে বেশ শুরু হয়েছে। সুলতানকে আমি এই শিক্ষকতার জীবনে প্রায় 22 বছর আছি, এখানে আমি দেখেছি চারুকলাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিশেষ করে অনার্স লেভেলে সুলতানকে ঠিক শিক্ষার্থীরা তত্ত্বগত পড়লেও তার ভাব রস গ্রহণে সমর্থ হয় না, যেটা বাংলাদেশের অনেক শিল্পীর ছবি তাদেরকে আকৃষ্ট করে ফেলে। তো সেইখানে যখন তারা মাস্টার্স পর্যায়ে ওঠে, তখন তার শিল্প চিন্তা যখন স্বকীয়তার কথা চিন্তা করে, নানান শৈলী আদর্শকে অনুসন্ধান করে, তখনই অনেক শিক্ষার্থী সুলতানের চিত্র দর্শনের উপরে ভর করে, যে কেন একটা মানুষ এত পেশিবহুল, এত শক্তিশালী কেন দেখানো হয়েছে, এই দর্শনের জায়গায় তখন তারা ঢুকে পড়ে। তো সেইখানটা আমি আমার অভিজ্ঞতায় যেটা বলে যে এই সুলতানকে বোঝা খুব সহজ নয়, যদিও অনার্স লেভেলে সবাই তার ড্রয়িং ভুল আছে। আমি একবার বাস্তব কথাটা বলছি, যাদের সাথে মুখোমুখি আলোচনা হয় শিক্ষকতার জীবনে, তার ড্রয়িং ভুল আছে, পার্সপেক্টিভ ভুল আছে, কারণ এটা অনার্স লেভেল, ঠিক আমরা ওই শিক্ষাটা দিয়ে থাকি যে বাস্তবতার দিক দিয়ে, ভাবগত দিক দিয়ে যখন যাই, যখন মাস্টার চটে, ঠিক ওইটাই ধরা পড়ে যে সুলতানের চিত্রই মহৎ, আদর্শগত। ঠিক এইরকম পরিস্থিতি অবনীন্দ্রনাথের বেলাতেও হয়েছিল। তার যখন মিথিক চরিত্রগুলো আঁকছিলেন, সেই সময় যে আবহ ছিল, পরিস্থিতি ছিল, ছবির ধরন, সে সময় উনি খুব সমালোচিত হয়েছিলেন। আজকে আমরাও সেই সুলতানকে, আমি তার স্নেহে বড় হওয়ার সেই জায়গা থেকে এবং দূরে অবস্থানকালে এই দুটো জায়গা থেকে আমি অনুভব করেছি যে সুলতানকে সমালোচনার ঊর্ধ্বে যে উনি আছেন তা নয়। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম যে ভুল ত্রুটি এগুলো ঠিক নয় ছবি, কিন্তু ছবি কি সেই জায়গাটা আমরা অনুসন্ধান করতে গেলে আর একটু সময় লেগে যায়। তো সেই জায়গাটা থেকে আমার বিবেচনায় আর কি আমি এরকমটা ভাবি যে আমি পিএইচডি পর্যায়ে গবেষণা যখন করেছি, তখন মিথ দিয়ে কাজ করছি, চিত্রকলায় মিথিক উপাদান কিভাবে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ বলো। তো মিথ নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে সুলতানের
মিথিক চরিত্র নিয়ে দু একটা কাজ আমি পেয়েছি। আহমেদ সাহেব যেমন প্রথম বৃক্ষরোপণ নিয়ে বলছিলেন, এই যে অ্যাঞ্জেল সংযুক্ত করছেন বৃক্ষরোপণের সাথে। তারপরে আরেকটা ছবি খুব বলো। অপ্রচলিত একটা ছবি, আমরা দেখিনি, আমরা অনেকেই দেখি না। আমি এটা গবেষণা করতে গিয়ে মাস্টার পর্যায়ে কাজে গিয়ে আমি ওটা পেয়েছিলাম কোন একটা দুষ্প্রাপ্য একটা পুরোনো ক্যালেন্ডার থেকে। সেখানে তিনটি চরিত্রকে আমি আবিষ্কার করেছিলাম। উনি করেছিলেন কিউবিক ফর্মে, বিশেষ করে পিকাচোর ঢঙে। এটা খুব ব্যতিক্রম একটা, অনেকেই এটা সহজে বিশ্বাস করতে চাইবেন না। আমি যখন ওখানে কাজ করছিলাম শান্তিনিকেতনে, আমার মাস্টারমশাইরা অনেকেই এটা প্রথম দিকে মানতে রাজি হচ্ছিল না, না সুলতানের ছবি, এটা হতে পারে না। তো যাই হোক, আমি স্বাক্ষরটাকে খুব হাইলাইট করে দেখানোর পরে ওরা বিশ্বাস করেছে যেটা যথার্থ। তো সেখানে ছিল ঠিক জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনটি চরিত্রকে সমন্বয় করে উনি কিউবিক ফর্মে এঁকেছিলেন। এই ছবিটা খুব প্রচলিত নয়, আমার এটা থিসিসে আমি সম্পৃক্ত করেছিলাম। এটা নিয়ে অনেকেই ওখানে আহ এই তথ্য নিয়ে আর কি সন্দেহ প্রকাশ করলেও আমি সেটা বোঝাতে সক্ষম হয়েছিলাম। তো যাই হোক, আজকে যে সমালোচক, আলোচক, দর্শক সুলতানকে নানানভাবে দেখছেন, ইতিমধ্যে আমি আমার আন্ডারে দুইজন গবেষণা করেছেন। তাদের বিষয় ছিল, একজনে ছিল বাংলাদেশের চিত্রকলায় শ্রমজীবী মানুষ। তো শ্রমজীবী মানুষ, এই যে সুলতানের জায়গাটা তার থিসিসের অনেক অংশেই অন্যান্য শিল্পীদের আছে, কিন্তু সুলতানি প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে। যে শ্রমজীবী মানুষকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সুলতানের যে ভাবনা, সেটা প্রকৃত অর্থেই সেটা সার্থকভাবে উনি করেছেন। আর একজনের গবেষণার বিষয় ছিল নারী চরিত্র। সেই নারী চরিত্রতেই গবেষকের সাথে আমি যে জিনিসটা আমরা আবিষ্কার করেছি, যে কামরুলের নারী চরিত্র সেটা দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, এইরকম বিষয় আছে। কিন্তু সুলতানের নারী চরিত্রে ঠিক তারা দর্শকের দিকে তাকিয়ে নেই, তাদেরকে কেউ দেখছে কিনা সেটা দেখার বিষয় নেই, এবং তাদের শরীর, চেহারা, সেটা ঠিক এইভাবে উপস্থাপন করে না যে দৃষ্টি দিয়ে সবাই আকর্ষণীয় হিসেবে দেখবে, সেই দৃষ্টি দিয়ে নয়। ঠিক ছবির উপকরণ, ছবির উপাদান, সেই দিক থেকে ওই নারী চরিত্র এখানে সম্পৃক্ত হয়েছে। সে আমাদের বাড়ির কেউ, হয়তো মা, বোন। কেননা আমরা কৃষিজীবী মানুষ, কৃষিজীবীর সংখ্যাই বেশি, ওইরকম গ্রাম থেকেই আমরা শহরে যাই। কিন্তু এই ছবিটা যখন দেখি, আমরা ঠিক সেই গ্রামটাতেই, নিজের জায়গাটাতেই বিচরণ করি। ঠিক ওই ছবির মানুষগুলো আমাদেরই কেউ আত্মীয়, কোনো না কোনো ভাবে যেন সম্পৃক্ত হয়ে রয়েছে। তো যেটা বলছিলাম, যে নানান জায়গা থেকে তখন সবাই অনেকে উদ্বুদ্ধ হয়ে তার শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, বাংলাকে সমৃদ্ধ করেছে। সেখানে সুলতান আমাদের এই জায়গাগুলোকে খুব নিষ্ঠার সঙ্গে, তো বিবেচনার সঙ্গে ভেবে উনি আয়ত্ত করে উপস্থাপন করেছিলেন। উনি যেমন বলা হচ্ছে, উনি গান জানতেন, গান জানতেন। তো একটা মানুষ শিল্প চর্চা সাধনার সাথে, আমি তার বাঁশি বাজনা শুনেছি, আমাদের বাড়িতেই শুনেছি। উনি যে ধ্রুপদী সঙ্গীতের যে রাগ রাগিনীর এত বিষয়গুলো উনি জানতেন, এইটা এখন আমার এসে ভাবতে অবাক লাগে, যে উনি তার বুদ্ধি এবং জ্ঞানের চর্চার কত সূক্ষ্ম পর্যায়ে উঠলে সুরের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো উনি তুলে ধরছিলেন। তো সেই সমস্ত কথা, সেই সমস্ত স্মৃতি আমি ধারণ করি। সেই স্মৃতি থেকেই আমি
আমাকে এই পথ চলাতে সহযোগিতা পেয়ে থাকি। আমি তার আহ, তার অনেক কাজের সাথে সম্পৃক্ত থেকেছিলাম, যেমন বলা হচ্ছে তার ক্যানভাস তৈরির প্রক্রিয়া, দাব লাগিয়ে চটের বস্তায় আমি সৌভাগ্য হয়েছিল সেই গাব ক্যানভাসে লাগানো, কাপড়ে লাগানো, চটের বস্তায় লাগানো। ওই টেকনিক গুলো আজকে আমি এখনো নিজে খুব টেকনিক নিয়ে কাজ করছি, নানান রকম দেশীয় টেকনিক, দেশীয় মেটেরিয়াল দিয়ে কিভাবে করা যায়, ঠিক অনুপ্রেরণা ওখানে। জি স্যার। তো হ্যাঁ, তো আমি এই কালকে যেমন কথা হচ্ছিল আম প্রসঙ্গে, ঠিক আম আমার নড়াইলের আমই পছন্দ, রাজশাহীর আম নয়, নড়াইলের আমটাই পছন্দ। তো যেখানেই ঘুরি, ঢাকা, শান্তিনিকেতন আর বা অন্যান্য জায়গায়, যত জায়গায় ঘুরেছি ভারতের, সমস্ত জায়গায় যেখানেই যাই, আমার নাড়ি পোতা যেখানে, যার কাছ থেকে হাতে খড়ি নিয়েছিলাম, সুলতান, এই সুলতানকেই আমি রিপ্রেজেন্ট করে চলেছি, তাকেই আমি ধারণ করে ভাবনাকে আমার শিক্ষার্থীদের মাধ্যমে প্রচার করছি, প্রসার যাতে ঘটে সেই দিকটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেমন দুইজন গবেষককে আমি ইতিমধ্যে এই সুলতানের এটাকে আমি প্রয়োগ এবং তাদের কাজে লাগাতে পেরেছি। তো এইভাবে আমার শিক্ষার্থীদের সাথে এবং নতুন প্রজন্ম সেটার দ্বারা উদ্বুদ্ধ হবে। সুলতান নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে, আমার মনে হয় তাকে চেষ্টা করে বড় করার তাগিদ আমাদের না থাকাই ভালো। কেননা এত তার মানে সুলতানের সৃষ্টি এবং তার চিন্তা এবং সমস্ত আদর্শ এতই পরিপুষ্ট, সেই পরিপুষ্টতা নিয়েই পৃথিবীর বা আমাদের এই সংস্কৃতির সাথে উনি লড়ে আগামীতে পর্যায়ক্রমে জয়ী হতে থাকবেন, এটা আমার আত্মবিশ্বাস। ৯৬তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা, প্রণাম। এবং আজকে যারা আমার কথা শুনছেন, আমার সাথে যারা আছেন, এখন স্ক্রিনে আছেন, স্ক্রিনের বাইরে যারা আছেন, আমি সকলকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আমার ভাবনাকে উপস্থাপন করার জন্য সুযোগ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন, ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ ডক্টর সুশান্ত কুমার অধিকারী। আপনার অভিজ্ঞতার ঝুলি এত বেশি, আমরা আপনার কাছ থেকে এত আলোচনা শোনার পরেও নতুন কিছু তথ্য পেয়েছি। এবং আপনি সুলতান সুলতান আপনার প্রথম তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এই ব্যাপারটা সত্যিকার অর্থে অনেক টাচি ছিল। যে আপনি সুলতানকে স্পর্শ করেছেন, তারকে দুই চোখ দিয়ে দেখেছেন। তো এই ব্যাপারগুলো, যে মানুষটাকে নিয়ে আমরা এত কথা বলছি, যে মানুষটাকে নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা, তার সংস্পর্শে আপনি ছিলেন, এই ব্যাপারটা অনেক বিশাল একটি ব্যাপার। তার মাধুর্যে, সুলতানের মাধুর্যে আপনিও মাধুর্য মণ্ডিত হয়েছেন, আপনিও পৃথিবীর একজন বিখ্যাত মানুষ হতে চলেছেন। এই বিষয়টি সত্যিকার অর্থে অনেক বেশি আমাদের জন্য সৌভাগ্যবান বিষয়। স্যার আমাদের সাথে সবসময় থাকবেন, আপনার সুস্বাস্থ্য এবং আহ দোয়া কামনা করছি আপনার জন্য। আমরা অনলাইন ডিসকাশনে আছি, আমাদের ডিসকাশন এস এম সুলতানের বিখ্যাত চিত্রশিল্পী, আমাদের দেশে নড়াইলে জন্মগ্রহণ করা এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।